মিলাই সমীকরণের সূত্র সমীকরণ মেলাতে এবার আপনাদের নিয়ে এসেছি মতিঝিল শাপলা চত্বরে। বাংলাদেশ ব্যাংক, অর্থনীতি, ডলার মুদ্রা, শেয়ার বাজার নয়, মতিঝিল শাপলা চত্বর শিরোনাম হেফাজতে ইসলামের সমাবেশ ময়দান হিসেবে। অনেক সাক্ষী, অনেক সূত্র, অনেক তথ্য, অনেক ছবি, কিন্তু তারপরও হিসাব মেলে না। কারা দেখেছে লাশ, কারা সরিয়েছে, লাশের সংখ্যা কি গড়বড় করা সম্ভব? কারা আগুন দিল কোরআন শরীফে, কারাই বা উপড়ে ফেললো গাছ? এবার মেলাবো সেই সমীকরণ। মতিঝিল শাপলা চত্বর, ডেডলাইন 5 মে 2013, ঘড়িতে মধ্যরাত। দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, বাংলাদেশ ব্যাংক, 3 দিক থেকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এগিয়ে আসতে শুরু করে, পুলিশ র্যাবের সন্ত্রস্ত পদক্ষেপ তখন বলে দেয় কোনোভাবেই সহজ ছিল না এমন একটি অপারেশনে এগিয়ে যাওয়া। সামনের পথ তখনও হেফাজতে ইসলামের কর্মী সমর্থকে পূর্ণ। রাজপথ বলে দিচ্ছে দিনভর কি তাণ্ডব চলেছে। পুলিশের লক্ষ্য শাপলা চত্বরকে খালি করে রাজধানীতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা। শুরু হয় অপারেশন। সেই অপারেশনের সাথে ছিল ৭১-এর ক্যামেরা। দর্শক একটু খেয়াল করবেন, ক্যামেরা পার্সন তার পেশা জীবনের সবচেয়ে উত্তেজনাকর একটি ঘটনার ছবি তুলবার সময় এক মুহূর্তের জন্য ক্যামেরা বন্ধ করেননি, ছবি তুলেছেন বিরতিহীন। রাতের হলেও সেই ছবি দিনের আলোর মতোই পরিষ্কার বলে দিচ্ছে পুলিশের ভূমিকা, হেফাজত কর্মীদের কর্মকাণ্ড, মনোবল, আহত নিহত, কে কোথায় কিভাবে করেছিল, সব। ওরা যাওয়ার সময় একটা টুপি, ওনাদের রুমাল এবং অনেক স্যান্ডেল, প্লাস ওই যে কাঁধের ব্যাগগুলো। তো একটা টুপি যদি সামনে থাকে, একটা রুমাল যদি মধ্যে থাকে, একটা ব্যাগ যদি থাকে, আর তার পেছনে যদি স্যান্ডেল থাকে, মনে হবে একটা মানুষ। আমরা এরকম ছবিও তুলতে গেছি, কিন্তু ধোকা খেয়েছি যে ওটা মানুষ না। অর্থাৎ পুলিশ আর হেফাজত কর্মীদের বাইরেও সেই রাতের ঘটনার সাক্ষী আছে, যারা দেখেছেন কি ঘটেছিল সেই রাতে। সেই রাত 5 মের গল্প বলবো, গল্প নয়, অনুসন্ধানের অলিগলিতে ঘুরবো। কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ জীবন মৃতের হিসাব নিকাশ। এই হিসাব নিকাশে সময়ের হিসাবও টুকে রাখার মতো। আর খেয়াল করুন দর্শক, রাতের শাপলা চত্বর কিন্তু যথেষ্টই আলোকিত। আবারও সেই রাতের সেই পথের ছবি। শাপলা চত্বর থেকে মাইকে ভেসে আসছিল সমাবেশের শব্দ। এরই মধ্যে ক্যামেরায় চোখ পড়ল, কারা যেন মাইকের তার ছেঁড়ার চেষ্টা করছেন। কোমরে ঝোলানো অকিটকি বলে দেয় তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এগোতে থাকে পুলিশ, এগোয় ক্যামেরা। এরই মধ্যে পল্টন থেকে দূরে শাপলা চত্বর দেখা যায়। দেখা মিলে 2-1 হেফাজত কর্মীরও। আর পুলিশের এমন আচরণ বলে দেয় কাউকে আটক বা চূড়ান্ত আক্রমণ না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া ছিল উপরের নির্দেশ। জাকাতের কাপড় নিতে আসে 10-12 হাজার লোক, সেখানে কিন্তু হুড়োহুড়িতে কিছু লোক মারা যায়। কিন্তু এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডও কেউ কিন্তু আহত নিহত হয়নি। পুলিশ কমিশনার যতই সাবলীলভাবে অপারেশনের সফলতা দাবি করুক না কেন, নানা মহল মৃতের হার নিয়ে এখনো বিভ্রান্ত। কারণ দিনের বেলায় ছিল লাখো মানুষ, রাতের বেলা গুলি ফুটেছে 1000 রাউন্ড। আর যদি সুনির্দিষ্টভাবে পরিকল্পনার ছক কাটাই থাকবে, তবে কেমন করে পুলিশের নাকের ডগায় এমন সমাবেশের আয়োজন হলো এতটা নির্বিঘ্নে? ঢাকাবাসীর নিশ্চয়ই মনে আছে 5 মে সকালবেলার কথা। ঢাকার সবগুলো পথে পাঞ্জাবির মিছিল নামে তাদের সাথে থাকা ব্যাগ আর এক একটি দলের জন্য খাবারের এমন ব্যবস্থা দেখে বোঝাই যাচ্ছিল প্রস্তুতি আছে যথেষ্টই। শুরুতে কথা ছিল ঢাকা অবরোধের, অর্থাৎ যাত্রাবাড়ি, বাবুবাজার, গাবতলী, টঙ্গী এমন প্রবেশ পথগুলোতে জনসমাগম হবে। কিন্তু হঠাৎ করেই শাপলা চত্বরে সমাবেশের খবর রটে যায়। সবচেয়ে দূরের জেলাগুলোর একটি কক্সবাজার থেকে সেই দিন 50টি বাসে করে কর্মী সমর্থকদের নিয়ে ইয়াসিন হুজুর অবস্থান নিয়েছিলেন যাত্রাবাড়িতে। ইয়াসিন হুজুর কক্সবাজার হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক। হঠাৎই শাপলা চত্বরের সমাবেশের ডাক তাদের কানে যায়, এরপর দে ছুট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো কমান্ড করার কেউ নেই। সুশৃঙ্খল বাহিনী নয় যে এটা এর নির্দেশ দিলে যাবে, না দিলে না যাবে, এরকম কোনো ব্যাপার নাই।
ইয়াসিন হুজুর অকপটে আমাদের বলেছেন তিনি পুরো সময় মতিঝিলে থেকে দেখেছেন পুলিশ আর হেফাজত কর্মীদের ভূমিকা। বলবো সেই কথা, তার আগে চলুন আরেকবার একটু অঙ্ক মিলাই। ভাবুন তো দর্শক, মনে মনে সেই রাতে শাপলা চত্বরের ঘটনায় আপনার চেনা কেউ কি মারা গেছে? ভাবুন মনে মনে, উত্তর মেলান। তার আগে চলুন আরেকবার সেই সময়কার শাপলা চত্বরে, ঠিক যে সময়টাতে ইয়াসিন হুজুরের দল ছুট লাগালো শাপলা চত্বরের দিকে। বিকাল 5টার শাপলা চত্বর। এত লোকের সমাগম হরহামেশা চোখে পড়ে না। এই সমাবেশ যখন শুরু হয় তখনও মতিঝিলে ব্যাংক, বিমা সহ সবগুলো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছিলেন। মানুষের স্রোত এ সময় তাদের বের হওয়ার পথ রুদ্ধ করে দেয়। অবরুদ্ধ হয়ে পড়েন নারী পুরুষ। নারীদের জন্য ছিল পরিস্থিতি আরো বেশি ঝুঁকিপূর্ণ। একটু শুনে নেওয়া দরকার সমাবেশে যারা বক্তব্য রাখছিলেন তাদের চাওয়া পাওয়া ছিল কি। ঢাকার পথে ঢুকবার সময় এদের কাউকে বাধা দেওয়া হয়নি, তবে কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে। পুলিশের সাথে সমাবেশকারীদের সেই সব সংঘর্ষের জের যে নগরবাসীকে অবরুদ্ধ করে দিতে পারে, তখন পর্যন্ত তাকে আমাদের গোয়েন্দা প্রতিবেদনে ছিল। নগরীতে আতঙ্ক কি করছিল তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বারবার তারা কথা বলছে আমরা শান্তিতে থাকবো না, আমরা তার আগে শেষ করে দিব, দোয়া করব আমরা। এখন কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে দোয়া করবেন এবং আপনি দোয়া করতে দিবেন না, আপনি এইটার যে রিলিজিয়াস সেন্টিমেন্টটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি বাংলাদেশের প্রেক্ষিতে, যে তখন এক শ্রেণীর লোক আমাদেরকে বলবে যে এমন জালিম যে দোয়া করতে দিবে না। দর্শক, আপনাকে বলেছিলাম খোঁজ নিয়ে দেখতে, আপনার চেনা কেউ পাড়ার মসজিদ, মাদ্রাসা বা এলাকার কেউ হেফাজতের 5 মের সমাবেশে যোগ দিতে এসে মারা গেছেন কিনা। তথ্য থাকলে জানাবেন। আর আমরা খোঁজ নিয়েছি সারা দেশে আমাদের পথে। আর এক্ষেত্রে খুব সাধারণ সূত্র, যারা স্বজন হারানোর খবর পুলিশকে জানাতে ভয় পান, তাদের ভরসা কিন্তু সাংবাদিক। সারা দেশ 64 জেলা, প্রতি জেলাতেই আছেন সংবাদকর্মী। সমীকরণ দল কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ, বেশ কটি জেলা সরেজমিন অনুসন্ধান করেছে। এর মধ্যে হাতে আসে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন। জানা গেল নারায়ণগঞ্জের সাইজুদ্দিন মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল লোকমান হোসেন মারা গেছেন 5 মের সমাবেশে। সমীকরণ দল নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা, জানতে হবে লোকমান হুজুরের খবর। এই লোকমান হোসেনের নাম নেই পুলিশের নিহতের তালিকায়। তাহলে কি সত্যি পুলিশের তালিকার বাইরেও মৃতের ঘটনা ঘটেছে? জানতে হবে সমীকরণ মেলাতে। এই নামে কোন লোক মারা গেছে কিনা আমার কাছে। আসুন মারা যাওয়ার সংখ্যার অঙ্ক মিলাই। হেফাজতে ইসলামের হিসাবে সমাবেশে মারা গেছে অগুন্তি। মানবাধিকার সংগঠন অধিকার 61 জন মারা যাওয়ার হিসাব বাজারে ছেড়েছে। আর আল জাজিরা, কাতার ভিত্তিক টিভি চ্যানেল, নাম শুনেছেন নিশ্চয়ই, তারা 50 জন মারা যাওয়ার খবর দিয়েছে। মেলাবো সূত্র। তার আগে চলুন দেখে নেই আল জাজিরার সেই প্রতিবেদন। হেফাজতে ইসলামের প্রতিবাদে ঢাকা অবরুদ্ধ। 6 মে মধ্যরাতে পুলিশ উচ্ছেদ অভিযান চালালে গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। অভিযান শেষে পুলিশের একটি সহ মোট 11টি মৃতদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের ধারণা মৃতের সংখ্যা কমপক্ষে 50। সংখ্যার এই গড়মিলের জবাব সম্ভবত এখানে পাওয়া যাবে। এটি ঢাকার একটি সরকারি কবরস্থান, যেখানে বেওয়ারিশ লাশের দাফন হয়। আব্দুল জলিল গোরখোদক। সে কথা বলতে ও কানে শুনতে পায় না, কিন্তু কিছু বলতে চায়। আল জাজিরাকে সে বলেছে 6 মে রাতের অভিযান শেষে 14টি মৃতদেহ সে দাফন করে। সে বলছে প্রত্যেকের দাড়ি ও শরীরে গুলির ক্ষত ছিল। এই অপ্রদর্শিত ভিডিও ফুটেজটি 6 মে রাতের গোলাগুলি ও ধোঁয়ার সাক্ষী। হেফাজত কর্মীরা দেয়াল টপকে পালাবার চেষ্টা করে এবং যারা পারেনি তারা একটি ভবনের সিঁড়িতে আশ্রয় নেয়। আহতরা মৃতদের সাথেই পড়েছিল। এতে করে কে জীবিত আর কে মৃত তা স্পষ্ট ছিল না। হেফাজত কর্মীরা বেরিয়ে আসার পরও কিছু দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
শতাধিক হেফাজত কর্মী ওই দিন ভোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরও তাদের চেহারায় ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। হেফাজতে ইসলামের দাবি, তখন পর্যন্ত তাদের অনেক কর্মী নিখোঁজ। সরকার মৃতের সংখ্যা গোপন করেছে এমন অভিযোগ অস্বীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 6 ও 7 মের ঘটনা ঘটেছিল কমপক্ষে 23টি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকের ক্যামেরা সম্বলিত মোবাইল ফোন আছে। কিছু ফুটেজে দেখা যাচ্ছে কিছু মানুষ মৃতের মতো পড়েছিল। পুলিশ যখন তাদের স্পর্শ করে তখন তারা উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশটি কেন সহিংসতায় রূপ নিল আর কেনই বা এত অপ্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীদের ছেড়ে নেতাকর্মীরা পালিয়ে গেল, এ বিষয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। দর্শক, প্রতিবেদনটি দেখে আপনার মনে যে প্রশ্নগুলো এসেছে মনে মনে ধরে রাখুন, উত্তর নিয়ে ফিরছি বিরতির পর।